ওয়াকফ কার্যত ভারতবর্ষের পার্লামেন্ট এবং আইনে পরিণত হওয়ার পরে এটা নিয়ে রাস্তায় আর কিছু হবে না এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের দেশের সরকার এবং আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টকে ভীষণ রেসপেক্ট করি এবং আস্থা রাখি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের উপরেই ওয়েট করুন। বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা বা মোথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত আমি যেটা বলেছি দুটো ওয়ার্ড, একটা ভোট ব্যাংক, একটা অ্যাপিচমেন্ট। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট, ওয়াকফ প্রপার্টি এর কোনো রিলেশনই নেই এবং বরাবরই এই রাজ্যের শাসক, এটা তো তৃণমূল কংগ্রেস এবং নৌশাদ সিদ্দিকীরা কে কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা মাত্র। এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই, কারণ তৃণমূল কংগ্রেসের যারা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না। জগদীশ বসু বা সোনিয়া, দীপক অধিকারী, শতাব্দী রায় তো ভোটদানেই ছিল না। ন্যাচারালি এগুলো সবই অ্যাপিজমেন্ট, মানে তুষ্টিকরণ। আমি তোমাদের আর ভোট ব্যাংক, তোমরা দল বেঁধে 100 জনের মধ্যে 99 জন আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় থাকবো, চুরি করব। দিস ইজ দ্য অনলি এজেন্ডা। এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেন, এটা ওনার আজকে নয়, 2019 সাল থেকে আমরা দেখেছি। উনি তখন সিএ যখন এলো ও তার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এনআরসি বলে চালালো। ঠিক এখনও এসআইআরকে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে, কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা, এডুকেশন, সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি। তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন সিএ এর ফুল ফর্ম কি, বিটান অধিকারী স্ত্রী সিএ এর সার্টিফিকেট পেল এবং 19-এ আইন, 24-এ রুল, এক্সিকিউশন হয়ে গেল। এই বাংলাতে প্রায় 30-40 হাজার লোক সম্প্রতি সিএতে অ্যাপ্লিকেশনও করেছে, সংখ্যা আরও বাড়বে, প্রতিদিন বাড়ছে। তারপরেও তো কোনো ডিটেনশন ক্যাম্প বা কোনো পার্টিকুলার কমিউনিটির কোনো লোককে, মানে খুলে বলাই ভালো, মুসলিম কমিউনিটির কাউকে তো তাড়িয়ে দেয়নি। মানে উত্তরপ্রদেশেও দেখিনি, আসামেও দেখিনি, এখানেও তো দেখার প্রশ্নই নেই। তাহলে এই যে 19 সাল থেকে আজকে 25-এর শেষ পর্যায়ে, আগস্ট মাসের শেষের দিকে যাচ্ছি আমরা, কমপ্লিটলি উনি সিএকে এনআরসি বলা, উনি সব ইস্যুকে এনআরসি বলা, আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে এই একইভাবে যে তোমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, তোমাদের মুসলিম প্রপার্টিকে নিয়ে নিতে চায় ইত্যাদি ইত্যাদি করা। ঠিক এখন এসআইআর হয়েছে, বিহারের কোনো মুসলিম বলেনি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলছেন এটা এনআরসি। কল্যাণী এইমস মেডিকেল সার্ভে করছে, তাকে বলছে এনআরসি। অর্থাৎ উনি এই এনআরসি বলে 21-এ ফায়দা পেয়েছেন, কনসলিডেশন করেছেন এবং 24-এও কনসলিডেশন করেছেন, 26-এও তিনি কনসলিডেশন করতে চান। তাহলেই চাকরি বিক্রি করতে পারবেন, চুরি করতে পারবেন, মন্ত্রীরা জেলে থাকবে, যাবে, আসবে, বেরোবে, এসব কন্টিনিউ চলবে। দুর্গা ঠাকুর ভাঙবেন, হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হবে, স্কুল বন্ধ হবে, সত্যম রায়চৌধুরীর আরও কিছু স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হবে। 8,200 স্কুল বন্ধ হয়েছে, এরপরে 16,200 স্কুল বন্ধ হবে। 6,888 ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আরও 10-12 হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হবে, যেটুকু আছে উঠে যাবে, চলবে। এই তো আসল জিনিস। চুরির লাইসেন্স রিনিউয়াল করব, পরিবারবাদকে এগিয়ে নিয়ে যাব, নিজে রানী আছে, এরপরে ভাইপোকে রাজা করব। এই তো এই যে ওরা বিরোধিতা যা পারে করবে,
সুপ্রিম কোর্ট, মহুয়া মৈত্র বলুন, বিহারের বিরোধী দলগুলো বলুন, বা এখানে পশ্চিমবঙ্গ সরকার যে যুক্ত হয়েছেন এসআইআর এর মামলায়, স্টে দেয়নি। বিহারে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশড হয়েছে, যাদের নাম বাদ গেছে তাদের নাম পাবলিশ করে দিতে বলেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি আপনাকে বলছি, ইলেকশন কমিশন ঠিক প্রপার টাইমে এসআইআর ঘোষণা করবেন, এবং নো এসআইআর নো ভোট এটা আমাদের দাবি বা আবেদন। এবং 4 ধরনের লোকের নাম থাকবে না: মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, আপনার ফলস ভোটার, নন এক্সিস্টেন্স ভোটার, এবং অবশ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা। এই 4 ক্যাটাগরি থাকবে না, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। এটা নিয়ে কেউ মানে বিরোধ করলে কি না করলে কি, উনি তো বলেছিলেন আমি কাউকে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব না, তা উনি তো হাফ মারতে বাধ্য হয়েছেন, সাসপেন্ড। এই ফেরও মানতে হবে, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তো প্রতিদিন বসে না, তারা যেটুকু আমরা জানি তারা সপ্তাহে 2 দিন বসেন, এবং ইলেকশন কমিশনের কোনো নির্দেশ পরিবর্তন তারাই করতে পারেন ফুল বেঞ্চ, সেই পরিবর্তনটা মমতা ব্যানার্জি করতে পারেন না। এই মনোজ পন্থ সব জেনেও এর পরিণতি আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে, কারণ ইলেকশন সংক্রান্ত সমস্ত ডাইরেকশন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর কাছে ফাইল প্লেস হয় না, সরাসরি এক্সিকিউশন করতে হয় ব্যুরোক্র্যাটকে। এক্ষেত্রে খুব এক্সেপশন তারা করেছেন। ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ সপ্তাহে 2 দিন বসেন। আমি সোফার মাই নলেজ থ্রু মিডিয়া সোর্সেস 29 তারিখে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের মিটিং আছে। আমি আশা করব ইলেকশন কমিশনকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন মনোজ পন্থ বা মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের দায়িত্ব, তাদের যে সাংবিধানিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে বজায় রাখা। বাবা সাহেব আম্বেদকর যে ক্ষমতা ওনাদের দিয়ে গেছেন, এই ক্ষমতাকে কাটেল করার, চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর নেই। তিনি যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, যত বড় বিত্তশালী লোক হোক না কেন, আমাদের দেশের সংবিধান ফাইনাল, বাবা সাহেব যা তৈরি করে দিয়ে গেছেন। আমরা হোপফুল যে ইলেকশন কমিশন খুব স্ট্রং অ্যাকশান নেবেন, এবং লফুল্লি অনেক অপশান রয়েছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট দিল্লিতে এফআইআর করতে পারেন, ইলেকশন কমিশন তার যে কলকাতা অফিস, পশ্চিমবঙ্গ অফিস, সেই অফিসকে দিয়ে করতে পারেন, মনোজ পন্থের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নিতে পারেন, অনেক কিছু তারা করতে পারেন। অ্যাম্পল স্কোপ রয়েছে, এটা সবাই জানে। আমি বহুদিন ধরে এমপি এমএলএ, আই নো এভরিথিং। অতএব ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা মানে সংবিধানকে চ্যালেঞ্জ করা। আর আমি আপনাদেরকে বলে নিচ্ছি, নো এসআইআর নো ভোট, আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আপনারা দেখবেন মর্নিং শোজ দ্য ডে। বাড়িতে যাচ্ছেন কেন? সিবিআই তো ওনাকে ঢুকিয়ে দেওয়া উচিত। অনেকবার ডেকেছেন, আমি একাধিকবার অভিযোগ করেছি, আরজি করের নতুন মেশিনগুলো ওনার স্মৃতির মোড়ের নার্সিংহোমে যায়। ওনার স্মৃতির মোড়ে নার্সিংহোমের যে সমস্ত পুরনো মেশিনগুলো আরজি করে আনা হয়, এক্সচেঞ্জ করা হয়। আরজি করের কমিটির চেয়ারম্যান মমতা ব্যানার্জি ওনাকে করে রেখেছেন। উনি প্রথমত অভয়াকাণ্ডে অভিযুক্তদের আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছেন। উনি সরাসরি অভয়াকাণ্ড ঘটিয়েছেন এটা আমি বলবো না, সত্যের অপলাপ হবে। কিন্তু সন্দীপ ঘোষ সহ যারা যারা এর সঙ্গে এই র্যাকেট যুক্ত, তাদেরকে তিনি একাধিকবার ফোন করেছেন, প্রমাণ আছে। এই কারণেই ওনাকে বিভিন্ন সময় ডেকে সিবিআই ইনভেস্টিগেশন করেছিল, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এবং ডাক্তার আক্তার আলী যে কেসটা থ্রু তরুণজ্যোতি তেওয়ারিরা করেছিল, সেই কেসকে সিবিআইকে ইডিকে দিয়ে দেয়। সেই কেসে আরজি করের আর্থিক দুর্নীতির বিষয়টা ছিল, এবং আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আরজি কর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় ইনভলভ। এটা একাধিকবার প্রেস কনফারেন্সে আমি বলেছি, ডাক্তার আক্তার আলীও বলেছেন, আপনাদের একাধিক টক শোতে বলেছেন।
তরুণজ্যোতি তেওয়ারিও বলেছেন, এবং ঘটনা যে আরজি করের সঙ্গে ওনার নার্সিংহোমের উনি একটা ইল্লিগাল নেক্সাস র্যাকেট চালিয়েছিলেন, তাই রেট ফেট অনেক হলো। এই রকম কিছু কিছু লোকজনের এখন ভিতরে থাকা উচিত। আজকে মালদা গার্লস স্কুলে শিক্ষিকাকে যেভাবে শাসানি দেওয়া হয়েছে সেই সিসিটিভি ফুটেজ এসেছে তৃণমূল কংগ্রেসের নেতা। একই সঙ্গে ফারাক্কায় এএসআই কে তৃণমূলের উপপ্রধানের মারধর, বেলঘরিয়া নিমতায় পুকুর পাড়ে সেখানে যেভাবে মদ্যপান চলছিল সেখানেও একইভাবে স্থানীয় বাসিন্দাদেরকে মারধর। কি বলবেন? এর সঙ্গে আরো একটা ঘটনা আছে, বিজেপি করার অপরাধে বারুইপুরে একজন যুবককে পিটিয়ে খুন তার বাবা দাদা তৃণমূল করে, তার বাবা ও দাদার সামনে, সেই হারিং ভিডিও। হ্যাঁ, কয়েকদিন আগে মেরেছে এটা বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি আমাদের। এবং এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে। আমরা জানি বিষয়টা, ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু, তিনি এফআইআরটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন। আমরা এই বিষয়টা ধরবো, খুব বড় করেই বিষয়টা সামনে আসবে। এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে। এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক। আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা বললেন, এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এটা আজকে নয়, জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পোল ভায়োলেন্সে 5 মেন বেঞ্চেস কলকাতা হাইকোর্ট পাঠায়, তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। সব ক্ষেত্রে শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার, মনোজ ভার্মাদের পুলিশকে কার্যত পলিটিক্যাল টুলস বা ক্যাডারে পরিণত করা হয়েছে। তাই তারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে। বিরোধীরা আন্দোলন করতে গেলে 8টা এফআইআরের সামনে পড়তে হয় কোনো ঘটনা না ঘটিয়েও। আর এই সব লোকেরা, লুম্পেনরা সরাসরি ঘুরে বেড়ায়। একজন এসটি টিচার এবং রেফারিকে লাথি মারার 48 ঘন্টা পরে তৃণমূল পৌরপ্রধানের ভাইপো জামিন পেয়ে যায়। আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয়। অ্যারেস্ট মানে তো 5 স্টার হোটেল, যেমন পার্থ চ্যাটার্জি আছে, রবিবার খাসির মাংস খায়, লুচি ডাল খায়, পুরি খায়, যখন যা দরকার গা টেপাচ্ছে, সবই করছে, ভিতরে ফোন ইউজ করছে। মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা। একটা টিভি চ্যানেল আছে যার সাংবাদিক ব্যাংক ফ্রড করেছে, পিজিতে শুয়েছিলেন, তার ফোন দিয়ে কথা হয়। আমরা কি জানি না নাকি সব? এবং প্রেসিডেন্সি জেলেও একজন 600 কোটি টাকা ব্যাংক ফ্রড, সঞ্জয় সুরেখা, তাকে ভিভিআইপি করা হচ্ছে। গত 5-6 দিন ধরে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই ব্যাংক ফ্রডের সঙ্গে যুক্ত টিভি চ্যানেল চালান যিনি 1.5 বছর প্রায় শুয়েছিলেন পিজিতে, তিনি এর নেগোসিয়েটার। এবং সব মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন হচ্ছে। পুরো সিস্টেমটা পচে গেছে, একদম 1 পয়েন্ট প্রোগ্রাম। সবাইকে বলতে হবে প্রথম উঠে নো ভোট টু মমতা। মস্তিষ্কে পচন ধরেছে। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিতে পারবেন না। অমুক থানার ওসি, তমুক থানার আইসি, তমুক গুন্ডা, তমুক খাপ পঞ্চায়েত, তমুক ধর্ষক, কিচ্ছু করে লাভ নেই। একদম মস্তিষ্কে পচন ধরেছে। এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন। তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে, কেষ্টমণ্ডলের সিকিউরিটি বাড়িয়ে, পার্টির জেলার কনভেনার বানিয়ে এসআরডিএর চেয়ারম্যান রেখে, জ্যোতিপ্রিয় মল্লিক স্বমহিমায় নেমে পড়ে, আবার খেলা হবে দিবস পালন করে, আবার উল্টেও পড়ে। অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে
কোনো চিন্তার কারণ নেই। শেখ শাহজাহান এখনো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর 24 পরগনায়। অতএব এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি, ট্রাঙ্ক ভর্তি, টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও। জিততে চাই, সব সিট চাই, পঞ্চায়েত জিতিয়ে দাও, পৌরসভা জিতিয়ে দাও, পাঠাগার জিতিয়ে দাও, শনিক পূজা কমিটির দখল চাই, সব কমিটির দখল চাই, কোনো ছাড়াছাড়ির সিন নেই। ভাই ভাই সংঘের দখল চাই, নিউ মার্কেট হকার ইউনিয়নের দখল চাই, সব দখল চাই। তার পরিণতি হচ্ছে আপনার সাগরের এমএলএ, তিনি WBTC-তে কুচুবেড়িয়াতে যে টাকা কালেকশন হয়, কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে, সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1/3 সাগরে টিএমসির অফিসে পৌঁছে দিতে হবে। 3 দিন 18,000 টাকা করে ডেলি কালেকশন ছিল, ধমকের পরে 12,000 হয়ে গেছে, 6,000 টাকা করে ডেলি চলে যাচ্ছে ওখানে। সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি, প্রাতিষ্ঠানিক অত্যাচার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক তোলাবাজি, এবং পুলিশ সেই কাজটা করছে। আপনি ভাবতে পারেন ডেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আবগারি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল। তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য 2 দিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো। আজকে 6 ঘন্টার বন্ধ ডেকেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে। কালকে বিকেলবেলা তন্ময়কে অ্যারেস্ট করে 107 ধারা দিয়ে তাকে আজকে দুপুরবেলা পর্যন্ত আটকে রাখা হলো। এবং আমাদের লোকরা যখন দল বেঁধে ডাইবরা থানা অভিযান করলো, রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সরিয়ে রাখলো। এবং সম্প্রতি খেজুরির ঘটনায় 2 রকম পোস্টমর্টম রিপোর্ট এসছে। পুরুলিয়ার আরসাতে পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে, সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলে, যে পুলিশ মেরে দিয়েছে। গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত 1 মাসের কার্যকলাপ করেন, হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে, ইনক্লুডিং কোচবিহারে আমার এবং নিশীথ প্রামাণিকের উপর হামলা, নিশীথের উপর গত 3 দিন আগেও হয়েছে দিনহাটাতে, কোর্টে যাচ্ছিল, কোনো রাজনৈতিক সভাতে যাচ্ছিল না। কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনসেফ, একজন এক্স MOS হোম, এক্স MP, প্রমিনেন্ট লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অফ আওয়ার স্টেট, এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অলসো। তো এইরকম একজন লিডার, যাকে জেড ক্যাটাগরি প্রোটেক্টি তিনি MH-এর, যার সঙ্গে সবসময় 16-18 জন CISF থাকে, তিনি দিনহাটা কোর্টে যাচ্ছিলেন ল অ্যাবাইড পিপল হিসেবে কোর্টকে কোঅপারেট করতে। 3 দিন আগে তার গাড়ির উপরে হামলা করেছে। আর সেদিন তো আপনারা দেখেছেন, ফাইনালি যখন বুলেট প্রুফ গাড়ি ভাঙতে পারছিল না, তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল। আমরা যদি আর 2-3 মিনিট থাকতাম, একটা দেশলাই খাঁচিতেই আমাদের আটকে দিত। এই তো সামগ্রিক চিত্র। এই সামগ্রিক চিত্রের জন্য দায়ী এই রাজ্যের পচনগ্রস্ত, পচে যাওয়া পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনলি রেসপন্সিবল। একজনকে বাদ দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। মাথাতে ক্যান্সার হয়ে গেলে সেই ক্যান্সারকে আপনি কোথায় কাটবেন? কাটার আর সুযোগ নেই, কোথাও জায়গা নেই কাটার, সার্জারি আর হবে না। SIR হবে, ভোট হবে কেন? ভোট হবে, ভোট তো SIR এর পরে ভোট হবে।
সুপ্রিম কোর্টে গেছিল তো আটকাতে পারেনি তো বিহারের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এসআইআর এর নোটিফিকেশন বা ডিক্লারেশনের আগেই আগ বাড়িয়ে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, তো ওরা গিয়ে নিজেই 25 লাখই লয়ার লাগিয়ে দিয়েছে। মহুয়া মৈত্রর ইন্টারেস্ট কি বিহারে? পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে। 7 দফায় 8 দফায় ভোট হবে, একজন কোচবিহারে ভোট দিবে, পরের দিন এসে 3 দিন 4 দিন পরে মালদাতে ভোট দিবে, সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে, সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে জেতাবে। এই তো ব্যবসা, ব্যবসা তো এই দিত। আমি আপনাদের প্রত্যেকবারই বলি, আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে, আর একটু সময় পরে, এখনও ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে, 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। আরিজ আফতাব এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত ছিল, আইপ্যাক, এবং এরা সোদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল, সেই লোকটা আইপ্যাকের লোক ছিল, তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিংয়ের দায়িত্ব ছিল। আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য ওই মমতার বাড়ির একটা চাকর আছে, আর একটা চাকর 2, একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে, চাকর 2 প্রতাপ নায়ক অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল, পরে গ্রুপ ডি হয়েছে, সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে, যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএসদের উপর ছড়ি ঘুরায়, ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক, সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরাগুলো চেকিংয়ের জায়গায়। ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর। ইলেকশন কমিশন তাকে ব্ল্যাকলিস্টেড করেছে, ইলেকশন কমিশন তাকে শোকজ করেছিল, সে সিঙ্গেল বেঞ্চে গেছিল, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার, তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে। আপনি ওইটা আলাদা একটা 45 মিনিটের প্রেস কনফারেন্স হবে, সেদিন আমি দেখিয়ে দিব পশ্চিমবঙ্গে 2,75,00,000 ভোট, 46% ভোট তৃণমূল কিভাবে পেয়েছে। ভোট কেউ দেয়নি, তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়। এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো। এই জন্য এসআইআর আটকাতে চাই। ভারতবর্ষের কোথাও হয়নি। আপনার আইপ্যাকের কাছে এই ইআরও এবং এইআরওদের পাসওয়ার্ড, যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে। কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে, তার এগেনস্টে এফআইআর হয়েছে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করছে, লুকিয়ে আছে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস। আর এরা লেকচার মারবে, ভোট চোর গদি ছোড়ো, হ্যাঁ, ডাকাতরা বলছে। তাই এসআইআর হবে এবং ভোটও হবে। আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন। অতদূর ভাবার কোনো কারণ নেই, ইলেকশন কমিশনকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে। না সাসপেন্ডে কিছু হবে না, সাসপেন্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশন একটা লেসন দিয়েছেন, কিন্তু ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত পরিবর্ধন বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে। মমতা ব্যানার্জি, মনোজ পন্থের কোনো রাইটস নেই। উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট। সব অফিসার তো খারাপ নয়, এই 3-4% অফিসার যারা পিএসসিতে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে, এরাই দায়ী। এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে। পুরো ডাব্লিউবিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন? 80% ডাব্লিউবিসিএস অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন, অধিকাংশ ইআরও এবং এইআরওরা তারা পাসওয়ার্ড যে নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি, সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফরা যারা আইপ্যাকের লোক, তাদের কাছ থেকে ফেরত করিয়ে নিয়েছেন। একটা রিফর্মস, একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে।
এটার জন্য সিইসি এবং সিও বোধ তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবি, তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট। অমর্ত্য সেন বলছেন এসআইআর প্রসঙ্গে যে গরিব মানুষের অধিকার কেড়ে নিয়ে কোনোদিন সুব্যবস্থা করা যায় না, কি বলবেন? আমি ওনার সম্পর্কে বলবো না, উনি শিক্ষিত মানুষ, অনেক বয়স হয়েছে। উনি যেগুলো বলছেন মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য বলছেন, কারণটা আপনারা জানেন। আমি উনাকে বলতে চাই না, রেসপেক্টেড পারসন। আমরা উনাকে, উনি যাই বলুন না কেন, আমরা সবাই উনাকে রেসপেক্ট করি। উনি যেগুলো বলছেন এটা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য বলছেন। আর মমতা ব্যানার্জিকে কেন খুশি করতে চান সেটা আপনারা জানেন, আমার মুখ থেকে আর শুনতে চাই না। অভয়ের বাবার স্টেটমেন্ট নিয়ে বাংলাহান্ট খবর করেছে, কুণাল ঘোষ মামলা করেছে বাংলাহান্টের উপর। আমি ওর সম্পর্কে বলবো, এবং বাংলাহান্টকে বলেছেন যে ক্ষয়ের ছেলে বাংলাহান্ট চালায়। হ্যাঁ, সে তো প্রতিদিন, কিন্তু ওনারা তৃণমূলের কালচার, শুভেন্দু তো এই ধরনের ভাষা না, তৃণমূলের কালচার, নির্বাচনের আগে প্রধান তৃণমূলের কালচার। তার ঝাড় যেমন বাঁশ তেমন। মমতার ভাষা কেমন? প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কেমন হলো? ঢুকিয়ে দেবো, ওই করে দেবো, বলে না। বাংলা ভাষা নিয়ে আবার প্রতিবাদ। আমার সিপি কে শুদ্ধ ভাষায় বলা উচিত ছিল, শুদ্ধ ভাষায় বললে অসুবিধা ছিল না, চলতি ভাষায় বলেছি বলে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নামটা আজকে পোস্টার হোর্ডিং করেছে যে মুখ্যমন্ত্রী মেট্রো রেলের উপর নিয়ে করেছে বিমানবন্দর পর্যন্ত, আজকে পোস্টিং অর্ডার করছে মুখ্যমন্ত্রী নামে। ওগুলো তো কাজ করবে না। 19 থেকে 25 18,641 কোটি টাকা দিয়েছেন বলে হয়েছে। এটা ব্রিটিশের সময় থেকে সার্ভে হচ্ছে, তাহলে তো ব্রিটিশরা বলবে আমরা ক্রেডিট নেব। 72 সালে একবার চেষ্টা হয়েছে, সিদ্ধার্থ বাবু স্বর্গ থেকে বলবেন যে আমি করে গেছি। জ্যোতিবাবু 2 বার শিলান্যাস করেছেন, বুদ্ধবাবু 3 বার শিলান্যাস করেছেন। ফাইনালি স্যাংশন, এক্সিকিউশন, ইনোগ্রেশন, তিনটে যে ওয়ার্ড আছে, তিনটেই নরেন্দ্র মোদী করেছেন। 19 সাল থেকে 25 পর্যন্ত 18,641 কোটি টাকা স্যাংশন বাই দি নরেন্দ্র মোদীজির সরকার। ইমপ্লিমেন্টেশন তার আরবিএনএল করেছে, আর ইনোগ্রেশন উনি করেছেন। উনি একা করতে চাননি, উনি আমাদেরকেও যেমন ডেকেছেন, তিনি সাথে সাথে অনারেবল চিফ মিনিস্টারকেও ডেকেছিলেন। বাঙ্গালোরে চিফ মিনিস্টারের বুদ্ধি আছে, তাই সিদ্ধরামাইয়াজি ওনার সঙ্গ দিয়েছেন। আর এখানকার চিফ মিনিস্টার সব জিনিসেই ভূত দেখেন, মোদিজির ভূত, বিজেপির ভূত, হিন্দুদের ভূত, তাই এখানে তিনি যান। সৌজন্য উনার তো কোনোদিনই নেই। আমাকে তো প্রথম 2 বছর তুই তাকারি করতো বিধানসভায়, এখন হালে ঠেলায় পড়ে বিরোধী দলনেতা বলে লিমিটলেস অপোজিশন লিডার।